Народной Республики Донбасс обратились к России с просьбой о помощи. Мною принято решение о проведении специальной военной операции. Кто бы не пытался помешать нам, а тем более создать угрозы для нашей страны, для нашего народа, должны знать. 24 ফেব্রুয়ারি ক্রেমলিন থেকে পুতিনের এই ঘোষণার পরে 3 দিক থেকে ঘিরে আক্রমণ। ইউক্রেনে একের পর এক শহরে আছড়ে পড়ে রুশ মিসাইল। Цим ранком ми захищаємо нашу державу наодинці. Як і вчора, найпотужніші сили світу спостерігають здалеку. বিশ্বে 2 নম্বরের সঙ্গে 22 নম্বরের যুদ্ধ। টানা 1 মাস ধরে লাগাতার বিস্ফোরণ, হামলা, মৃত্যু। ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে খার্কিভ, মারিউপোল সহ একাধিক শহর। আতঙ্কে ইউক্রেন ছেড়েছেন অনেকে। যারা দেশ ছাড়েননি তাদের কেউ আশ্রয় নিয়েছেন বাংকারে, কেউ মেট্রো স্টেশনে। মারিউপোলের একটি প্রেক্ষাগৃহে আশ্রয় নেন অনেকে। সেখানেই রুশ মিসাইল হামলা। কিভের দাবি মৃত্যু হয়েছে 300 জনের। প্রত্যাঘাত হানছে ইউক্রেন সেনাও। সামনে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লড়াই ইউক্রেনে, লড়াই আন্তর্জাতিক মঞ্চেও। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমের দেশগুলি। চাপ বাড়ানোর কৌশল নিয়েছে আমেরিকা, পাল্টা হুঙ্কার দিয়েছে রাশিয়াও। এরই মধ্যে চলছে শান্তির কথা। দফায় দফায় বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া। কথা চলছে, শান্তি এখনো অধরা। আর কত রক্ত ঝরলে শান্তি আসবে প্রশ্ন দুনিয়া জুড়ে। নিউজ 18 বাংলা। ভারত চীন সীমান্তে এখনো দ্বন্দ্ব রয়েছে। চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বীকার করে নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্ত বিবাদ না মেটা পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সম্ভব নয়, সহমত দুই দেশই। I would describe our current situation as work in progress, obviously at a slower pace than desirable, and my discussions with FM Wangi today were aimed at expediting that process. বেশ কয়েক বছরে ভারত চীন সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। কখনো উত্তরাখণ্ডে চামোলি, কখনো লাদাখে গালওয়ান, কখনো সিকিম, কখনো ডোকলাম, কখনো অরুণাচল প্রদেশ। বারবার ভারতের মাটিতে চীনা অনুপ্রবেশ, কূটনৈতিক থেকে সামরিক নানা স্তরে কথা হয়েছে। বেইজিং আশ্বাসও দিয়েছে, কিন্তু তারা মুখে বলে এক আর করে আর এক, ফলে বারবার অনুপ্রবেশ। এরই মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, মস্কোর পাশে বেইজিং। উদ্ভূত পরিস্থিতির মধ্যে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গালওয়ানে লাল ফৌজের আগ্রাসনের পর প্রথমবার চীনা প্রতিনিধি দলের ভারত সফর। 3 ঘন্টার দীর্ঘ বৈঠকে খোলাখুলি এবং সৌজন্যমূলক আলোচনা হয়েছে। কিন্তু সীমান্ত বিবাদ না মিটলে সম্পর্কের বরফ গলবে না, চীনা বিদেশমন্ত্রীকে সাফ জানিয়ে দিলেন জয়শঙ্কর। পরিস্থিতি যে এখনো স্বাভাবিক নয় তা বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, যতদিন সীমান্তে লাল ফৌজ মোতায়েন থাকবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না। এখনো বেশ কিছু জায়গা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আমাদের বৈঠকের লক্ষ্য ছিল কিভাবে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। I would describe our current situation as work in progress, obviously at a slower pace than desirable, and my discussions with FM Wangi today were aimed at expediting that process. শুক্রবারের বৈঠকে ইউক্রেন পরিস্থিতি নিয়েও দুদেশের নেতার মধ্যে কথা হয়। জয়শঙ্কর জানান, ইউক্রেন নিয়ে ভারত চীন নিজ নিজ দৃষ্টিভঙ্গি সামনে রাখে, তবে দুই দেশ কূটনীতি এবং আলোচনায় সম্মতি জানায়। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের আগে অজিত ডোভালের সঙ্গেও বৈঠকে বসেন চীনা বিদেশমন্ত্রী। সীমান্তবর্তী এলাকা থেকে দ্রুত সমস্ত সেনা প্রত্যাহার করার বার্তা দেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নিউজ 18 বাংলা। রামপুরহাটের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ। কলকাতা হাইকোর্টের অবিলম্বে তদন্ত বন্ধের নির্দেশ রাজ্য পুলিশের সিটকে। খুন পাল্টা খুন, আগুনে পুড়ে শেষ 8টি প্রাণ। বীরভূমের বকটুই গ্রামের এই ঘটনায় শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়, রাজ্যে পুলিশের তৈরি বিশেষ তদন্তকারী দল বা সিট আর এই মামলা তদন্ত করতে পারবে না।
তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি সাক্ষ্য সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। সিট যাদের গ্রেফতার করেছে তাদেরও তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। রায় দিতে গিয়ে রামপুরহাটের এই ঘটনাকে বিরল এবং ভয়ঙ্কর বলে উল্লেখ করেছে কলকাতা হাইকোর্ট। বকটুয়ের ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য পুলিশ। এই সিটের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। তাদের অভিযোগ, স্থানীয় পুলিশ বা সিটের হাতে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়, সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। রায় দিতে গিয়ে আদালত মন্তব্য করেছে, 22 মার্চ সিট তৈরি হয়েছে, কিন্তু এখনো তদন্তের কাজ সেভাবে এগোয়নি। থানার খুব কাছেই ঘটনা ঘটেছে, তা সত্ত্বেও পুলিশ সময় পৌঁছতে পারেনি। তদন্তের জন্য জরুরি বহু পদক্ষেপই এখনো করেনি সিট। টাওয়ার ডাম্পিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে জানা যেত ঘটনাস্থলে কজন অভিযুক্ত ছিল, সেটাও করা হয়নি। সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়নি। সত্যি জানতে এবং মানুষের মনে ভরসা জোগাতে সিবিআই তদন্ত দরকার। আদালত তো আজকে ওপেন কোর্টে অর্ডার দিয়েছেন আর কি, মহামান্য বিচারপতিরা অর্ডার দিয়েছেন আর কি, যে এই কেসের ফ্যাক্ট সিচুয়েশন যা আর কি, দ্য নেচার অ্যান্ড দ্য গ্র্যাভিটি যেটা এই কেসের অফেন্সের আর কি, তাতে আমাদেরকে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে আর কি, যাতে তদন্ত করা হয় আর কি। কেস ডায়েরি আমাদেরকে বলে দিয়েছেন যে ইমিডিয়েটলি ট্রান্সফার করতে। আমরা আদালতের কাছে আবেদন করেছি যাতে অর্ডার কপিটা খুব তাড়াতাড়ি আপলোডেড হয় আর কি, যাতে অর্ডারের ভিত্তিতে আমরা ইমিডিয়েটলি স্টেপস নিতে পারি। আমরা অর্ডার শোনার পরে অলরেডি আমরা সিবিআই এর তরফ থেকে যা যা প্রস্তুতি নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি। কোর্টের অর্ডারে খুব স্পষ্টভাবে বলা আছে, মানুষের কনফিডেন্স বিল্ড আপ করবার জন্য, মানুষের কনফিডেন্স রাখার জন্য আমরা সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছি। আমরা চাই এই তদন্ত সিবিআইদের হাতে হ্যান্ডওভার হোক। রায়ে আরও লেখা হয়েছে, সিটের প্রধান যিনি, তার বিরুদ্ধে পুরনো একটি মামলার নিষ্পত্তি হয়নি। সম্প্রতি তাকে ইডি তলব করেছে, ফলে তার নিরপেক্ষতা নিয়ে মামলাকারীরা প্রশ্ন তুলেছেন। আইনজীবী মহলের একাংশের মতে, রাজ্যে বহু মামলায় এর আগে সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু সিটের তদন্ত বন্ধ করে সিবিআই এই প্রথম। 7 এপ্রিল রামপুরহাট মামলার পরবর্তী শুনানি, সেদিন তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেবে সিবিআই। এদিকে হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই ঘটনাস্থলের চারপাশে সিসি ক্যামেরা বসিয়েছে রাজ্য প্রশাসন। সেন্ট্রাল ফরেন্সিককে দিয়ে ঘটনাস্থল পরীক্ষাও করানো হয়েছে। নিউজ 18 বাংলা। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা পরিবারের। এই নিয়ে সোমবার শুনানি। 13 মার্চ খুন হন ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সিবিআই তদন্তের দাবিতে সরব হয় পরিবার। ঝালদায় মিছিলও করে কংগ্রেস। এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। আমি আবেদন এটাই করেছি, সিবিআই তদন্ত হোক, সেটা আশা করি। এখান থেকে তারা সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করবেন, এটা আশা আছে আমার। আর সিবিআই তদন্ত খুবই দরকার, না হয় এরকম ঘটনা ঝালদায় কোনোদিনে আগে ঘটেনি। তার জন্য ঝালদাবাসীরাও অনেক ভয়ে আছে। আর সিবিআই তদন্ত না হলে তো দোষীদেরকে খুঁজে না পাওয়া, শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদেরও তো আমরা ঠিক মতো থাকতে পারছি না, ঝালদাবাসীরা ঠিক মতো থাকতে পারছে না। অনুমতি ছাড়াই সেবক করোনেশন ব্রিজে বিস্ফোরণের শুটিং, কড়া পদক্ষেপ পুলিশের। ক্লোজ করা হলো সেবক ফাঁড়ির ওসিকে, তার জায়গায় নতুন দায়িত্বে তপন দাস। শিলিগুড়ির ঐতিহ্য 100 ছুঁই করোনেশন ব্রিজ। প্রশাসনের অনুমতি ছাড়াই সেখানে হিন্দি সিনেমার শুটিং। বৃহস্পতিবার জোরালো বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে ব্রিজ। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, ছড়ায় আতঙ্ক। আর এই ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের। কোপ পড়েছে পুলিশের ওপরেও। ক্লোজ করা হয়েছে সেবক ফাঁড়ির ওসি ডালিম রায়কে, তার জায়গায় ওসির নতুন দায়িত্বে তপন দাস। গ্রেফতার করা হয়েছে শুটিং দলের ইনচার্জ চৈতালি বন্দ্যোপাধ্যায়কে। যে ঘটনা একটা ঘটে গেছে এবং সেখানে যারা whoever may be involved, সেখানে প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত, প্রত্যেকের এগেনস্টে ক্রিমিনাল অফেন্স আনা উচিত। করোনেশন সেতুতে 10 টনের বেশি পণ্য বোঝাই গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। ঐতিহ্যকে রক্ষা করতেই এমন উদ্যোগ। সেই ব্রিজেই বিস্ফোরণের শুটিং কেন, প্রশ্ন তুলেছেন অনেকেই। ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। কড়া পদক্ষেপের দাবি তুলছে শিলিগুড়ি। অলোক কুমার দে, মণি লামা এবং পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। ফের বাড়ল জ্বালানির দাম, 4 দিনে 3 বার। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 84 পয়সা বেড়ে হলো 107 টাকা 18 পয়সা। ডিজেলের দাম 80 পয়সা বেড়ে 92 টাকা 22 পয়সা।
রাজ্যের ভোট মিটতেই ঊর্ধ্বমুখী জ্বালানির দাম প্রায় 3 মাস পর প্রথম দাম বাড়ে 22 মার্চ। এরপর 4 দিনে 3বারই বাড়ল পেট্রোল ডিজেলের দাম। 22 মার্চ প্রতি লিটার পেট্রোলের দাম 84 পয়সা বেড়ে হয়েছিল 105 টাকা 51 পয়সা। পরদিন 83 পয়সা বেড়ে 106 টাকা 34 পয়সা। 24 মার্চ পেট্রোলের দামে কোনো বদল হয়নি। শুক্রবার ফের ঊর্ধ্বমুখী, প্রতি লিটার পেট্রোলের দাম 84 পয়সা বেড়ে 107 টাকা 18 পয়সা। পরপর 4 দিনে 3বার বেড়ে আকাশ ছোঁয়া ডিজেলও। 22 মার্চ প্রতি লিটার ডিজেলের দাম 83 পয়সা বেড়ে হয় 90 টাকা 62 পয়সা। পরদিন 80 পয়সা বেড়ে 91 টাকা 42 পয়সা। 24 মার্চ একই ছিল ডিজেলের দাম। এদিন প্রতি লিটার ডিজেলের 80 পয়সা দাম বেড়ে হয় 92 টাকা 22 পয়সা। 22 মার্চ রান্নার গ্যাসের দাম বেড়েছে 50 টাকা, পেট্রোল হোক বা ডিজেল। নিয়ম করে বাড়ছে জ্বালানির দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। যা হচ্ছে আমাদের জন্য খুব খারাপ হচ্ছে, এটা রাজ্য সরকারও দেখা উচিত এবং কেন্দ্রীয় সরকারেরও দেখা উচিত। পেট্রোলের যা দাম বাড়ছে দিনের পর দিন, এবারে মনে হয় গাড়ি বসিয়ে রাখতে হবে, আর গাড়িতে যাওয়া যাবে না। আচ্ছা, সবার জন্যই মানে একটা অস্বস্তি করে তো, পেট্রোলের ডিজেলের দাম এত হাই করছে তো। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া। ইউক্রেন রাশিয়া যুদ্ধে পরিস্থিতি আরো জটিল, কিন্তু নভেম্বর থেকে জ্বালানির দাম বাড়েনি। বিরোধীদের অভিযোগ ছিল 5 রাজ্যের ভোটের কারণে দাম বাড়াচ্ছে না কেন্দ্র। 5 রাজ্যে ভোট শেষ হতেই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। অনেকের আশঙ্কা এর প্রভাব পড়বে বাজারে। কৃষি পণ্যেও প্রভাব পড়ার আশঙ্কা। বাড়তে পারে খাদ্যদ্রব্যের দাম। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আম জনতার কপালে ক্রমেই চওড়া হচ্ছে চিন্তার ভাঁজ। নিউজ 18 বাংলা। ZPay and News 18 Network present Crypto की समझ। নিউজ 18 বাংলায় স্বাগত। জেপে ও নিউজ 18 নিবেদিত ক্রিপ্টোর খুঁটিনাটি অনুষ্ঠানে আমি ইলমাস সৈয়দ। এই অনুষ্ঠানে প্রতিবারের মতো আমরা ক্রিপ্টোর দুনিয়ার খোঁজ খবর নেব। ইউক্রেনে ক্রিপ্টোকারেন্সিকে আইনি বৈধতা দেওয়ার আইনে সই করে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত মাসে ইউক্রেন প্রশাসন বিল এনেছিল। এই বিল এখন আইন। আর্থিক সাহায্য হিসেবে ক্রিপ্টোকারেন্সি নেওয়ার জন্য আলাদা একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। সেই ওয়েবসাইটে 13টি ক্রিপ্টোকারেন্সির কথা বলা হয়েছে। ইউক্রেন সেনা আর মানবিক ত্রাণের ক্ষেত্রে সরাসরি কাজে লাগানো হবে এই ক্রিপ্টো ডোনেশন। ভুয়ো বিজ্ঞাপন মামলায় ফেসবুকের মালিকানা সংস্থা মেটাকে আইনি নোটিশ অস্ট্রেলিয়া সরকারের। নামী ও পরিচিত মুখ ব্যবহার করে দিয়ে ক্রিপ্টোকারেন্সি স্কিম নিয়ে ভুয়ো বিজ্ঞাপনের অভিযোগ। ফেসবুকের মালিকানা সংস্থা মেটাকে আইনি নোটিশ পাঠাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। ভুয়ো বিভ্রান্তিকর প্রচারের জন্য মেটার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করবে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট, জানিয়েছে অস্ট্রেলিয়ার কনজিউমার প্রোটেকশন ফোরাম। অভিযোগ, ক্রেতা সুরক্ষা লঙ্ঘন করেছে মেটা। আরও অভিযোগ রয়েছে, যেমন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভুয়ো বিজ্ঞাপন বন্ধ করতে ঠিকমতো পদক্ষেপ করেননি মেটা। অনেক সেলিব্রিটির মুখ দিয়েও ভুয়ো বিজ্ঞাপন ব্যবহারের অভিযোগ আছে। জবাবে মেটার দাবি, ডিটেক্ট অ্যান্ড ব্লক টেকনোলজির মাধ্যমে ভুয়ো বিজ্ঞাপন বন্ধের চেষ্টা তারা করতে থাকে। টাকা পয়সা সংক্রান্ত এই ধরনের বিজ্ঞাপন তারা কখনোই বরদাস্ত করে না। এটা তাদের নীতির বিরুদ্ধে। যদিও অস্ট্রেলিয়ার কমিশন দাবি করেছে দেশের পরিচিত মুখ ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপনে কাজ করেছে। তার মধ্যে প্রাক্তন সাউথ ওয়েলস প্রিমিয়ার মাইক বার্ড, ব্যবসায়ী ডিক স্মিথের মতো ব্যক্তিত্ব রয়েছেন। অথচ তারা জানেনই না তারা এই ধরনের বিজ্ঞাপনে রয়েছেন। তারা নিজেরাও এরকম প্রচারে ছিলেন না। ক্রেতাদের আর্থিক ক্ষতি তো বটেই, পরিচিত ব্যক্তিত্বদেরও সম্মানহানি হয়েছে বলে কমিশনের অভিযোগ। কমিশন আরও জানিয়েছে, একজন ক্রেতা প্রায় $4,80,000 মার্কিন ডলার লোকসান করেছেন। ফেসবুকে বিনিয়োগের ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েছিলেন তিনি। আদালতের কাছে মেটার ওপর আর্থিক জরিমানা থেকে নিষেধাজ্ঞা, সমস্ত কিছুরই আবেদনে রেখেছে এই কমিশন। বিশ্বের প্রথম নেক্সট জেনারেশন কমিউনিটি NFT আনতে চলেছে কয়েনেক্স ব্লকচেন সলিউশন কোম্পানি, তুরস্কের কয়েনেক্স। বিশ্বের প্রথম নেক্সট জেনারেশন কমিউনিটি NFT আর্কাইভ আনতে চলেছে। 20 থেকে 23 মার্চ দুবাইতে হবে AIBC সম্মেলন। সেখানেই নতুন প্রজেক্ট আনছে কয়েনেক্স। গোটা বিশ্ব জুড়ে 15,000 সংস্থা, বিনিয়োগকারী, ব্লকচেন আর Web3 এক্সপার্টসদের নিয়েই সম্মেলন হচ্ছে। কয়েনেক্সের CEO প্রতিষ্ঠাতা ক্যান আজিজোসগুলু জানিয়েছেন, এক্সট্রাইবের মাধ্যমেই NFT কালেকশন সম্ভব হবে। এক্সট্রাইব একটা বিশাল ইকোসিস্টেম, কয়েনেক্সই একটা তৈরি করেছে। আজিজোগলু জানিয়েছেন, এক্সট্রাইব NFT সার্ভিস কয়েনেক্স প্রোডাক্টের সোনার চাবি। ডিসেন্ট্রাল্যান্ড এনএক্সটেক্স কোনো ভার্চুয়াল ইভেন্টের টিকিট মিলবে। বিনামূল্যে ব্যবহার করা যাবে নেক্সটের হাব। এক্সকানেক্ট অ্যাপে মেম্বাররা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন, ইভেন্ট বা বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারবেন।
এক্সট্রাইভ এনএফটি মালিকদের ফ্রি ভিআইপি অ্যাক্সেস দেওয়া হবে, এক্স টোকেন এয়ারড্রপের সুবিধা মিলবে, এক্সডাওয়ে মেম্বারশিপ পাওয়া যাবে। এক্সডাওয়ের মধ্যে দিয়ে সমস্ত বিনিয়োগকারী, ইউজার বা ডেভেলপাররা এক হতে পারবেন, ব্লকচেনও কন্ট্রিবিউট করতে পারবেন। সবার হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য যেভাবে ডিফাই ফাইন্যান্স এলিটদের টক্কর দিতে পেরেছে ক্রিপ্টোকারেন্সি, তা সত্যি অভাবনীয়। $3 ট্রিলিয়ন ডিজিটাল অ্যাসেট, প্রথাগত অর্থনীতি ছাপিয়ে এর উত্থান। কিন্তু এরপর নেক্সট জেনারেশনে প্রযুক্তি আসছে, যে প্রযুক্তি চিন্তা বাড়িয়েছে উদ্বেগও। একে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স বা ডেফি। এই ব্লকচেনে মাঝের কাউকে ছাড়াই বিনিয়োগকারীরা সরাসরি ধার বা বিনিয়োগ করতে পারবে। ক্যাপিটাল মার্কেটে সরাসরি অ্যাক্সেস। ডিফাই মার্কেট ইতিমধ্যে $200 বিলিয়ন ছুঁয়েছে, $800 বিলিয়ন পৌঁছতে পারে তা। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ক্রিপ্টোকারেন্সির পরের এপিসোডে। ZPay and News 18 Network present Crypto की समझ।